ঘটনাটি আমার শালকের মুখে শুনেছি। খুব ভয়ানক কালো জাদুর একটা ঘটনা। আমার স্ত্রীর ছদ্মনাম আমি এখানে ব্যবহার করলাম। ওর নাম মিহি। ঘটনাটি 2016 সালের। তখন মিহি এসএসসি পাশ করে কলেজে ভর্তি হয়েছে। সে ছিল খুবই মেধাবী এবং খুবই বুদ্ধিমতী একটি মেয়ে। সেখানে কলেজের একটা ছেলে মিহিকে দেখে পছন্দ করে এবং প্রেমের প্রস্তাব নেয়। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক হয়, কিন্তু ছেলেটি খুব একটা সুবিধে ছিল না। মিহির সাথে সম্পর্ক থাকাকালীন সে আরও অনেক মেয়ের সাথে সম্পর্কে জড়িত ছিল। মিহি এটা কোনোভাবে জেনে যাওয়ায় সেই ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়, কিন্তু সেই ছেলেটি কোনোভাবেই এই সম্পর্ক ছিন্ন করার বিষয়টা মেনে নিতে পারেনি। সে মিহিকে দেখে নেওয়ার হুমকি দেয়। মিহি এগুলোতে ভয় না পেয়ে সে এখান থেকে চলে আসে। তারপর মিহি কলেজে যাওয়া বন্ধ করে দেয়। এরপর সেই ছেলেটি অনেকভাবে মিহির সাথে যোগাযোগের চেষ্টা করেছে। মিহি তার সাথে কোনো রকম সম্পর্ক রাখবে না বলে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দেয়। কিন্তু এই বিষয়টাই মিহির জন্য কাল হয়ে দাঁড়ায়। এদিকে ব্রেকআপের পরে মিহি বাসা থেকে কোথাও যেত না, চুপচাপ বাসায় থাকত। কারণ মন খারাপ থাকত, কান্নাকাটি করত, কিন্তু কাউকে কিছু বলতো না। হঠাৎ করে মিহির বাড়ির মানুষ মিহির মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করল। ওর শরীর ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছিল, কানে কম শুনত, প্রচণ্ড মাথা ব্যথা করত, বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হতে থাকল। কিন্তু হঠাৎ করে সে এত অসুস্থতার মধ্যেও সেই ছেলেটির নাম বারবার নিচ্ছিল। বাড়ির মানুষ খুব চিন্তায় পড়ে গেল। বাড়ির মানুষ ভাবছিল হয়তো সেই ছেলের সাথে রিলেশন ব্রেকআপ হয়ে গেছে, তাই এমন করছে। যতদিন যাচ্ছিল তার সমস্যা বেড়েই চলছিল। ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তার কোনো রোগ ধরতে পারত না। এক পর্যায়ে মিহি যেন পাগলের মতো হয়ে গিয়েছিল। বাড়ির মানুষ খেয়াল করল মিহি যখন একা থাকে তখন সে একাই কী সব যেন বলতো। মনে হতো সে কারো সাথে গল্প করছে, কিন্তু ওর আশেপাশে কেউ থাকতো না। এমন চলতে চলতে হঠাৎ একদিন মিহি বাড়ি থেকে বেরিয়ে গেল। বাসার সবাই খোঁজ করছিল, সবাই চিন্তায় পড়ে গিয়েছিল। মিহি এক কাপড়ে বেরিয়ে গিয়েছিল। পরে অনেক খোঁজাখুঁজির পরে বাড়ির মানুষ মিহিকে আবিষ্কার করলো। সেখানে গিয়ে দেখা গেল মিহি পাগলের মতো হাসতে লাগলো আর বলতে লাগলো, ওকে আমি ছেড়ে দেব, ও ছেড়ে যাবে না, ও আমাকে ছেড়ে যাবে, আমার বন্ধু মারা যাচ্ছে, আমার বন্ধু আমাকে ছেড়ে গেল, এই আমার শেষ হাসি, ও আমাকে ছাড়বে না। বাড়ির মানুষ মিহিকে কোনোভাবে শান্ত করতে পারছিল না। মিহিকে নিয়ে বাড়ির লোকেরা একটু পরে হুজুরের কাছে নিয়ে গেল। হুজুর বললেন, ওকে নিয়ে কেন এসেছেন? হুজুরের কোনো কাজকর্ম হয়নি? বাড়ির মানুষ খুব অবাক হয়ে গেল, কারণ মিহি ছিল নম্র, ভদ্র ও শান্ত স্বভাবের মেয়ে। মিহি বারবার হুজুরকে মারতে যাচ্ছিল। বাড়ির সবাই মিহিকে যেন আটকে রাখতে পারছিল না। হুজুর অনেক চেষ্টার পরে কিছু ফু দিয়ে তাকে শান্ত করেন। হুজুর বলেন, ওর অনেক বড় একটা সমস্যা হয়েছে, আপনারা অতি দ্রুত ওকে বড় কোনো হুজুরের কাছে নিয়ে যান। সেদিন রাতে মিহিকে আটকে রাখা অনেক কষ্টসাধ্য হয়ে গিয়েছিল, কারণ মিহি বারবার বাড়ি থেকে বের হয়ে যেতে চাইছিল। মিহির বাবা কোনো উপায় না পেয়ে সেদিন রাতে মিহিকে বেঁধে রাখে। মিহি সেদিন সারা রাত তার মাকে বলছিল, দেখো মা, ও এসে আমার হাতে রক্ত মাখিয়ে দিয়ে গেল, তুমি হাতটা ধুয়ে দাও, খুব বিদঘুটে রাখছে আমার, ওই দেখো ও আবার আমাকে খুন করতে এসেছে, আমাকে রক্ত মাখিয়ে গেল, তুমি আমার হাত ধুয়ে দাও। এভাবে কোনোভাবে রাতটা পার হলো। পরের দিন ওকে জোর করে বড় এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো। আগেই বলে রাখি, যে হুজুরের কাছে মিহিকে নিয়ে যাওয়া হয়েছিল সেই হুজুর ছিলেন একটি বড় মাদ্রাসার আলেম। মিহির বাড়ির মানুষ হুজুরকে সব কথা খুলে বলল। তারপর মিহিকে সেই হুজুরের সামনে নিয়ে আসা হলো। হুজুরকে দেখে মিহি অট্টহাসে হাসতে শুরু করল। সেই হুজুর মিহিকে দেখলেন এবং চারিদিক থেকে বৃত্তাকারের দাগ কাটলেন। মিহিকে সেই বৃত্তাকারের মাঝখানে বসিয়ে প্রশ্ন করতে থাকলেন, তুই কে, কোথা থেকে এসেছিস? মিহি বলছে, আমি কে সেটা জেনে কি করবি? বাঁচবে না, ও বাঁচবে না, যতই চেষ্টা করিস না কেন। কি চাস তুই? রক্ত খাবো, আমি রক্ত খাবো। এরপরে হুজুর দোয়া দুরুদ পড়ে এবং ফু দেওয়ার পরে মিহি জ্ঞান হারিয়ে ফেলে। তারপর হুজুর মিহির বাবাকে ডাকলেন আর বললেন, ওকে খুব বাজেভাবে কালো জাদু করা হয়েছে। আর এই কালো জাদুতে মিহির মাথার চুল, ও যে জামা পরে সেই জামার সুতা, ওর চুলের খোঁপা ব্যবহার করা হয়েছে। ওগুলো দিয়ে কোনো এক ভয়ানক রক্তক্ষেকো পিশাচকে মিহির পেছনে লাগিয়ে দেওয়া হয়েছে। আর এই পিশাচ এত শক্তিশালী যে তার সাথে বেড়ে ওঠা অনেক কষ্টসাধ্য। তাই এই পিশাচকে ইচ্ছে করেই কালো জাদুর মাধ্যমে মিহির পেছনে লাগিয়ে দেওয়া হয়েছে, যেন মিহিকে ধীরে ধীরে সম্পূর্ণ মৃত্যুর মুখে ফেলে দিয়ে যায়। আর এই কালো জাদুর চিকিৎসা করতে হলে ওকে কোনো কিছুতে বাঁধা দেয়া যাবে না। ও যাহা করতে চায় করতে দিন, ওকে শুধু চোখে চোখে রাখুন। আর আমাকে 5 দিন সময় দিন, হয়তো পুরোপুরি ঠিক না হলেও পিশাচকে দূরে সরিয়ে রাখা যাবে। এর জন্য সব ব্যবস্থা করতে 5 দিন সময় লাগবে আমার। এসব কথা শুনে বাড়ির সবাই কান্নায় ভেঙে পড়লেন। হুজুরের কথা মতো পরদিন থেকে মিহিকে আর কেউ বাধা দিল না। মিহি সকাল থেকে কলেজে গিয়ে সেই জায়গাটাতে যেত যেখানে মিহি এবং সেই ছেলেটা বসত। এদিকে সব বন্ধুবান্ধবীরা মেয়ের সাথে কথা বলার চেষ্টা করত, কিন্তু কাউকে চিনতে পারত না। ও শুধু একটা কথাই বলতো, ও কোথায়, আমি তার কাছে যাব, ওকে ডাকো। বন্ধুবান্ধবীরা সবাই বুঝতে পারতো সেই ছেলেকে মিহির সামনে নিয়ে আসতো, কিন্তু মিহি ওই ছেলেটাকেও চিনতে পারত না, কারণ সেই পিশাচটা মিহিকে পুরোপুরিভাবে তার আয়ত্তে নিয়ে এসেছিল। এভাবে দেখতে দেখতে 5 দিন পরে মিহিকে আবার সেই বড় হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো।
এবারে হুজুরকে দেখে আবারও মিহি জোরে জোরে চিৎকার করতে লাগলো আর বলতে লাগলো, কি মনে করেছিস আমাকে তাড়াবি? আমাকে তাড়ানো এত সোজা না। তারপরে মেহিকে নিয়ে সেই পথ দিয়েই বাড়িতে রওনা হলো। তারপর ঘটল আসল ঘটনা। তারা বাড়ির রাস্তায় সেই বাঁশঝাড়ের নিচ দিয়ে যাচ্ছিল। চারিদিকে যেন ঘন কালো অন্ধকার, আশেপাশের কোনো কিছুই দেখা যাচ্ছিল না। মিহি তখনও স্বাভাবিক ছিল। কিছু দূর যাওয়ার পরে ঠিক সেই বাঁশের নিচে হঠাৎ নিস্তব্ধভাবে দাঁড়িয়ে গেল মিহি। মিহির বাড়ির লোক মিহিকে জোর করে নিয়ে যেতে চাইছিল। যখন মিহিকে হুজুরের কাছ থেকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন মিহির বাবা মা, মিহির 2 চাচা এবং মিহির ছোট ভাই সাথে ছিল। অনেক জোরাজোরির পরেও মিহিকে এক ধাপও সামনে এগিয়ে নিয়ে যাওয়া গেল না। মিহির বাড়ির সবাই মিহির সাথে নিস্তব্ধভাবে দাঁড়িয়ে গেল। ফজরের আজান দেয়া শুরু হলো। তখন হুজুর বললেন, ফজরের নামাজের শেষ আজানটা দিয়ে যাতে ফিরে আসে তাই ওকে বললাম। ফজরের নামাজের শেষ আজানটা দেয়া হয় হুজুরের সমস্বরে গড়ায় আওয়াজ করে। তখন জ্ঞান ফিরে আসে মিহির। তারপর হাঁটতে শুরু করলে মিহি। তারপর বাড়িতে এসে ওকে খুব পুষ্টিকর খাবার দেয়া হলো। ও ভাত খাবে বলল, তাই ভাতও খাবে। তারপর মিহিকে সামান্য কিছুক্ষণ পর ঘর থেকে বের করা হলো। মিহির সাথে আমার পরিচয় হয় মিহির সেই ঘটনার 5 বছর পরে। কলেজে আরেকটা বন্ধুর সাথে তার বাড়িতে আসা যাওয়া ছিল। সেই বন্ধুর মাধ্যমে মিহির সাথে আমার পরিচয়, প্রেম এবং মেয়ে। আরেকটু মজার ঘটনা বাকি আছে। মিহির আমার সাথে সম্পর্ক পর থেকে তার বাড়ির লোক খেয়াল করলো মিহি আগে থেকে অনেক স্বাভাবিক হয়ে গেছে। আগের মতো আবার হাসি খুশি সবার সাথে কথা বলে। বিয়ের পরে আমার শাশুড়ি অর্থাৎ মিহির আম্মা মিহিকে নিয়ে আবার সেই হুজুরের কাছে গেলেন এবং হুজুরকে জিজ্ঞাসা করলেন এখনও কি সমস্যা আছে কিনা। হুজুর মিহিকে দেখে অবাক হয়ে বললেন, এ কিভাবে সম্ভব? মিহির মা বললেন, কি হলো হুজুর, কোনো সমস্যা? হুজুর বললেন, এটা তো অসম্ভব ছিল। আচ্ছা, মিহির বিয়ে হয়েছে কতদিন হলো? মিহির মা বললেন, 6 মাস। হুজুর বললেন, আপনার জামাই কি করে আর কোথায় থাকে? তখন আমার শাশুড়ি আমার বিষয়ে সবকিছু হুজুরকে বললেন। হুজুর কিছুক্ষণ চোখ বন্ধ করে দোয়া দরুদ পড়ে হঠাৎ বললেন, আলহামদুলিল্লাহ। মিহির মা জিজ্ঞেস করলেন, হুজুর কি হয়েছে? জবাবে হুজুর বললেন, যেই ছেলেটার সাথে মিহির বিয়ে হয়েছে 6 মাস আগে, সেই ছেলেটার সাথে যখন মিহির সম্পর্ক হয় ঠিক তখন থেকে দুটো জিন মিহির পেছনে লেগে থাকা সেই পিশাচকে বিভিন্নভাবে অত্যাচার করত। কোনোভাবেই মিহির কাছে আসতে দিত না। এক পর্যায়ে জিন দুটি রক্তখেকো পিশাচকে হত্যা করে। এখন আপনার মেয়ে সম্পূর্ণ আশঙ্কামুক্ত। এ কথা শুনে আমার শাশুড়ি জিন দুটির কথা জানতে চাইলেন। হুজুর বললেন, এই জিন দুটি আপনার জামাই অর্থাৎ সাব্বিরের রক্ষাকারী জিন, যারা সবসময় সাব্বিরের আশেপাশে থাকে। তার কোনো ক্ষতি করার কেউ চেষ্টা করলে, উল্টোপাল্টা কোনো কিছু করলে উল্টো তাদেরই ক্ষতি করে দেয়। এমনকি যে ছেলে মিহির উপর কালো জাদু করেছিল সে অনেকবার আপনার জামাইয়ের উপর কালো জাদু করার চেষ্টা করেছে, কিন্তু সেই জিন দুটি আপনার জামাইয়ের সাথে রক্ষা কবচ হিসেবে থাকার জন্য সেই ছেলেটি কিছুই করতে পারেনি। আল্লাহর রহমতে আপনার মেয়ের আর আপনার মেয়ের জামাইয়ের আর কোনোদিন কোনো সমস্যা হবে না। এই ছিল আমার ঘটনা। ধনী ব্যবসায়ী আলিম সাহেবের পরিবারে হঠাৎ করে নেমে এলো অন্ধকার। প্রথমে তার ব্যবসায় চরম ক্ষতি হতে শুরু করল, তারপর তার স্ত্রী অসুস্থ হয়ে পড়লেন। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার ছোট ছেলে 7 বছরের রিশাদের পরিবর্তন। রিশাদ রাতে ঘুমাতো না, ঘরের কোণে বসে শুধু হাসত, যা কোনো শিশুর হাসি ছিল না। তার চোখ দুটো মাঝে মাঝে সম্পূর্ণ কালো দেখাতো। ডাক্তাররা কোনো রোগ খুঁজে পেলেন না। এলাকার হুজুররা এলেই রিশাদ হিংস্র হয়ে উঠত, হুজুরদের দিকে পাথর ছুটত এবং এমন অশ্লীল কথা বলতো যা কোনো শিশু জানার কথা নয়। স্পষ্ট বোঝা যাচ্ছিল এটি কোনো সাধারণ অছন নয়, এটি কোনো জঘন্য কালো জাদুর ফল। আলিম সাহেব শেষ ভরসা হিসেবে সে বড় হুজুরের কাছে গেলেন। বড় হুজুর বাড়িতে এসে পরিবেশের অস্বাভাবিকতা অনুভব করলেন। তিনি বললেন, এ বাড়িতে কোনো জিন নয়, এক মারাত্মক শয়তানি শক্তি চালান করা হয়েছে, যা কোনো কালো জাদুকরি করেছে। এই শক্তিকে সরাতে হলে সরাসরি তার সাথে কথা বলতে হবে। তিনি রিশাদকে নিয়ে বসলেন এবং পবিত্র সূরা ইয়াসিন তেলাওয়াত করতে লাগলেন। সাথে সাথে রিশাদের শরীর বেঁকে গেল, তার মুখ দিয়ে বিকট এক চিৎকার বের হলো, যা শুনে ঘরের কাজ কেঁপে উঠল। একটি গভীর শীতল কণ্ঠস্বর রিশাদের মুখ দিয়ে বেরিয়ে এলো, তুই কেন এসেছিস? তোর সাহস হয় আমাকে এই ঘর থেকে বের করার? আমি বহু দূর থেকে এসেছি আর এই পরিবারকে আমি শেষ করেই যাব। বড় হুজুর এবার তার কণ্ঠস্বর আরও দৃঢ় করলেন, যেন পাহাড়ের মতো স্থির। তিনি বললেন, তোর কোনো শক্তি এখানে চলবে না, তুই বাতিল। যে তোকে পাঠিয়েছে তার চেয়ে আমার আল্লাহ অনেক বেশি শক্তিশালী। বল, কে তোকে পাঠিয়েছে এবং কেন এই ক্ষতি করছিস? শয়তানটি সহজে নাম বলতে চাইল না। সে রিশাদকে দিয়ে নিজের গলা চেপে ধরল, যেন রিশাদের দম বন্ধ হয়ে যায়। হুজুর দ্রুত রিশাদের কপালে হাত রেখে ফু দিলেন, সাথে সাথে রিশাদ হাত ছেড়ে দিল। শয়তানটির আগে গর্জন করে উঠল, আমাকে কষ্ট দিচ্ছিস?
তোরও ভালো হবে না। হুজুর এবার একটি বিশেষ ধরনের দোয়া পাঠ করলেন। বলা হয় এই দোয়া শয়তানদের জন্য আগুনের মতো। দোয়াটি শেষ হতেই শয়তান তীব্র যন্ত্রণায় চিৎকার করে উঠল এবং বাধ্য হল সত্যি কথা বলতে। সে কাঁপতে কাঁপতে বলল, আলিম সাহেবের এক ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী হিংসা করে তাকে এই কালো জাদু করিয়েছে। তখন হুজুর শয়তানকে বললেন, তোর খেলার সময় শেষ। আল্লাহর নামে তোকে এই শরীর এবং এ বাড়ি ছেড়ে যেতে বলছি, আর কখনো কোনো মানুষের ক্ষতি করবি না। তুই ফিরে যা যে তোকে পাঠিয়েছে তার কাছে। শয়তানি শক্তিটি শেষবারের মতো রিশাদের শরীরে তীব্র ছাকুনি দিয়ে ঘরের এক কোণে অদৃশ্য হয়ে গেল। যাওয়ার আগে সে শুধু বলল, আমি গেলাম, তবে আমি দেখে নেব। রিশাদ জ্ঞান হারালো। যখন সে চোখ খুলল তখন সে কাঁদছিল। তার কাঁদা ছিল স্বাভাবিক শিশুর মতো, কালো জাদুর শয়তানের হাসি নয়। ধীরে ধীরে রিশাদ সুস্থ হতে লাগল। আলিম সাহেবের ব্যবসাও আবার ভালো হতে শুরু করল। বড় হুজুরের সাহস ও ঈমানের জোরেই সেদিন একটি পরিবার কালো জাদুর অভিশাপ থেকে রক্ষা পেয়েছিল।